দিয়ে ভাগ দাও তাহলে যত ছোট হয় এত ছোট। এই সূত্র ব্যবহার করে আমরা তোমাদেরকে দেখাইছিলাম যে কার্বনের রেডিয়াস বের করো, কার্বনের রেডিয়াস দেখাইছিলাম। তারপরে তোমাদের সিলভারের রেডিয়াস বের করে দেখাইলাম যে আর সিলভার মানে এজি। তারপরে হচ্ছে ইউরেনিয়ামেরটা দেখাইছিলাম, এটা এক্সাম্পল আমরা লাস্ট ক্লাসে দেখাইছি। এটা আমি শুধু তোমাদেরকে লাস্ট ক্লাসের সাথে কন্টিনিউয়েশনের জন্য আমি তোমাদেরকে বললাম। এরপরে আমরা যে টপিকটা সেটা হচ্ছে এখানে আমরা একটা ছোট অঙ্ক, এই অঙ্কটা তোমাদেরকে দেখাইছিলাম কিনা, যে ফাইন্ড দ্য ডেনসিটি অফ কার্বন, কার্বনের ডেনসিটি বের করো কার্বন নিউক্লিয়াসের। আমি এটা আবার দেখাই তোমাদেরকে, ছোট্ট অঙ্ক। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম বা নিউমেরিক্যাল প্রবলেম। তোমাদের পরীক্ষাতে দিব, এর বাইরে দিব না। ফাইন্ড the density of carbon 12 ক্লাস দেখাইছিল না রেডিয়াস অফ কার্বনের নিউক্লিয়াস। ওয়ালাইকুম সালাম। এক মিনিট আম্মু, আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাস শেষ করে ঠিক আছে? হ্যালো, আমরা কত ক্লাসে দেখ যে নিউক্লিয়াসে কার্বন রেডিয়াস বের করা, যে রেডিয়াস বের কোন ফর্মুলা থেকে, এই ফর্মুলার যে এই ফর্মুলার ভিতরে, যেমন ধরো আমি কার্বনের রেডিয়াস করতে চাই, তাহলে আমি r0 জানি 1.2 ইনটু দ্য পাওয়ার 15, এটা সব কনস্ট্যান্ট, এটা পরিবর্তন হয় না। তাহলে কার্বনের কার্বন এ হচ্ছে 12, তাহলে 12 টু দ্য পাওয়ার 1 থাক। এখন এতটুকু যদি ক্যালকুলেটর দিয়ে করো তাহলে রেডিয়াস পেয়ে যাবা। এখন এ জানলেই আমরা এটা বের করে দিতে পারবো। আজকে এটা হচ্ছে ডেনসিটি বের করা। তোমার ফাইন্ড দ্য ডেনসিটি অফ কার্বন 612 নিউক্লিয়াস। তাহলে এটার সলিউশন যদি আমরা বের করি, সলিউশন কিভাবে লিখবো? প্রথমে আমাদের জানতে হবে যে অ্যাটমিক মাস, মানে তোমার কার্বনের ভর কত। আমরা মাসকে ডিফাইন করছিলাম কি করে, যে কার্বনের যে 612 পরমাণুর নিউক্লিয়াসের ভর কত, 12 ইউ, মানে 12 অ্যাটমিক ইউনিট। তাহলে আমরা এখানে লিখবো দা নেগলেক্টিং দ্য বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি কি আমি সেটা পরে বলতেছি। neglecting the mass defect, masses and binding energy of, বাইন্ডিং এনার্জি বলতে লাস্ট ক্লাসে কিছু বলছিলাম, তারপর আজকে আবার আলোচনা করব। জি স্যার, E সমান mc স্কয়ার। ওইটা হচ্ছে ট্রান্সফরমেশনের অংশটুকু বলছিলাম। আমি আবার বলবো। এই কথাটুকু আমি আসলে ফর ক্লিয়ারনেস, মানে তোমাদেরকে ডিটেইলস বোঝানোর জন্য বললাম। পরীক্ষার সময় যদি তোমরা লিখতে পারো ভালো, না লিখতে পারলেও তেমন কিছু আসে যাবে না। মূল হচ্ছে ডেনসিটি কাকে বলে। আমরা বলি যে একক আয়তনের ভর, যে কোনো বস্তু, নিউক্লিয়ার বাদ দিলাম আমি। ঘনত্ব কাকে বলে? ঘনত্ব হচ্ছে ধরো একটা বস্তু, তোমার ধরো একটা 3 ডাইমেনশনাল একটা বস্তু, এই বস্তুটার ভর ধরো এম গ্রাম বা ধরো 5 গ্রাম, আমি তোমাদেরকে এইভাবেই বলি 5 গ্রাম। আর এইটার আয়তন, এই যে বক্সটা, এই বক্সের আয়তন, অর্থাৎ আয়তন মানে কি,
দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার গুণফল। তাহলে এটার আয়তন ভি, মানে আমি যদি বলি যে তোমার 3 কিউবিক সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব, ধরো এটা তোমার কি বলে 3 না বলে আমি যদি বলি এক বলি 1 কিউবিক সেন্টিমিটার, সহজ করে, একদম সহজ করে বলি, এদিকে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 মানে হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। এখন আমি ডেনসিটিকে কিভাবে ডিফাইন করি, যে একক আয়তনের মধ্যে ভর কতটুকু আছে। তাহলে আমি তোমার কি বলে এটাকে যদি আমি এই ভরকে যদি আমি আয়তন দিয়ে ভাগ দেই, তাহলে আমার ভর হচ্ছে 5, আয়তন হচ্ছে 1, তার মানে হচ্ছে আমার ডেনসিটি হচ্ছে 5 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। বা এটা যদি তুমি আরো একটু বেশি দিয়ে করতা, যে তোমার যেমন ধরো যে তোমার ভলিউম হচ্ছে, তোমার গ্রাম হচ্ছে তোমার ধরো 15 গ্রাম ভর, আর ভলিউম এটা হচ্ছে আয়তন, মাস 15 গ্রাম, আর ভলিউম আয়তন ভি হচ্ছে তোমার 5 কিউবিক সেন্টিমিটার। তাহলে তোমার ডেনসিটি রো দিয়ে যদি প্রকাশ করো, তাহলে ডেনসিটি হচ্ছে এম বাই ভি, একক আয়তনের ভর। তাহলে ভি আয়তনের ভর হচ্ছে এম, তাহলে একক আয়তনের ভর কত, এম বাই ভি। তাহলে এখানে 15/5 হচ্ছে 3 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। তাহলে ডেনসিটি হচ্ছে ভর, মোট টোটাল তার ভর বাই হচ্ছে ভলিউম। তাহলে কার্বনের ভর যদি আমরা যদি জানি যে ডেনসিটির সংজ্ঞা হচ্ছে রো ইকুয়াল টু ভর বাই মোট ভর বাই ভলিউম। এখন একটা যদি স্ফেরিক্যাল বস্তু হয়, অর্থাৎ ফুটবলের মতো বস্তু হয়, স্ফেরিক্যাল, গোলক, গোলাকার, গোলকের মতো বস্তু হয়, গোলক, তাহলে এই গোলকের ভলিউম হচ্ছে, তোমরা ফর্মুলা জানো, এটা তোমরা এইচএসসি তে পড়ে আসছো, যে গোলকের ভর হচ্ছে, ভলিউম হচ্ছে 4/3, এটার থেকে এটা রেডিয়াস, ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে পাই আর কিউব। তাহলে এইটার ডেনসিটি হবে m বাই 4/3 পাই অফ আর কিউব। এখন আমরা কার্বনের ডেনসিটি আগে বের করে রেখে আসছি, এই যে এখানে তোমার কি বলে ফর্মুলাতে তোমার 2.7 ইন্টু 10⁻⁻15 মিটার, এটা আমরা আগেই বের করে রেখে আসছি। তাহলে আমরা যদি টোটালটা দেখি, তাহলে কার্বনের একটা নিউক্লিয়াসের ভর কত, ওই যে আমরা প্রথমে লিখছি 12, কার্বনের একটা নিউক্লিয়াসের ভর হচ্ছে, একটা নিউক্লিয়াসের ভর হচ্ছে 12, তাহলে 12 হচ্ছে আমাদের উপরে 12, এটা হচ্ছে 12 ইউ অ্যাটমিক ইউনিট। তুমি এটাকে যদি কেজিতে কনভার্ট করতে চাও, তাহলে এক অ্যাটমিক ইউনিটকে যদি কেজিতে কনভার্ট করো, তাহলে কনভার্সনটাও আমি প্রথম দিন ক্লাসে দেখাইছিলাম, যে 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি পার ইউ, বা কেজিতে যদি কনভার্ট করো তাহলে এটা এত হবে। তাহলে নিচে হচ্ছে আমাদের 4/3 পাই ইন্টু এই যে আর কিউব আমরা বের করছিলাম 2.7 ইন্টু 10⁻⁻15 মিটার। এখন এই টোটালটার মধ্যে আছে আমার কিউব, তাহলে আমি সবকিছুকে মিটারে কনভার্ট করে নিয়ে গেলাম। তাহলে তুমি যদি ক্যালকুলেটর দিয়ে এটা করো, তাহলে ডেনসিটি অফ কার্বন নিউক্লিয়াস এটা তুমি পাবা 2.4 ইন্টু 10⁻7 কিলোগ্রাম পার মিটার কিউব। এমকেএস এককে থাকলে আমি উপরেরটাকে কেন কেজিতে প্রকাশ করলাম, কারণ নিচে আমার মিটার কিউব আছে। কাজেই আমি যদি এটাকে কেজিতে প্রকাশ না করতাম, তাহলে আমাদের একই ইউনিটে আসতো না, আমি এটা বের করলে আমার ভুল হইতো, কাজে এটা বের করলাম। এখানে একটা জিনিসই তোমাদেরকে মুখস্থ, দুটা জিনিস তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। একটা জিনিস হচ্ছে যে এক অ্যাটমিক ইউনিট তোমার সমান কত কেজি। তোমার একদম শীটের প্রথম দিকেই দেখো, ওখানে যখন আমরা অ্যাটমিক ইউনিট ডিফাইন করছি, ওখানেই বলে দিছি যে প্রথম পৃষ্ঠায় বলে দেওয়া আছে যে এক ইউ সমান হচ্ছে 1.6604 ইন্টু 10⁻⁻27 কেজি। ঠিক আছে, তাহলে এই জায়গায় যে পার ইউ, তাহলে এটা ইউ ইউ কেটে যায়, তাহলে তোমার এখানে থাকে হচ্ছে কেজি পার মিটার কিউব। আর কার্বনের যেই রেডিয়াস,
কার্বন পরমাণুর রেডিয়াস আমরা এটা বের করে রাখছিলাম হচ্ছে 2.7 ইন্টু 10⁻⁻15 মিটার। এই দুইটা জিনিস যদি তোমার জানা থাকে তাহলে তুমি এই অঙ্কটা 1 মিনিটের ভিতরে করে ফেলতে পারবা। আচ্ছা, তাহলে আমরা অঙ্ক এটা শিখে ফেললাম। এখন আমি বাইন্ডিং এনার্জিতে আবার ফিরে আসি। বাইন্ডিং এনার্জি দুইটা জিনিস এখানে বলবো, একটা হচ্ছে মাস ডিফেক্ট, আর একটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি, আচ্ছা এটাকে আমি যদি সহজ ভাবে তোমাদেরকে বলি, যেমন ধরো যে তুমি ভাষায়, এটা কিন্তু একটা মানে অ্যানালজি বলতেছি, বাস্তব কিন্তু অন্য জিনিস। নিউক্লিয়াসটা হচ্ছে অত্যন্ত ছোট জায়গা, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের সাইজ হচ্ছে মিটার, মানে খুব ছোট জায়গার মধ্যে ঘটনা। এখন আমি তোমাদেরকে একটা অ্যানালজি দিচ্ছি। অ্যানালজি মানে হচ্ছে উপমা বা তুলনা। মনে করো যে তুমি রুটি বানাবা, আটার গোল্লা বানাইলা, ধরো এইরকম গোল্লা বানাইলা তুমি 3টা, ঠিক আছে? এই প্রতিটার ভর, এটার ভর 2 গ্রাম, এটার ভর 2 গ্রাম, এটার ভর 2 গ্রাম। এখন তুমি করলা কি, এই সব কয়টাকে বললা যে না আমার এই গোল্লা সাইজটা ঠিক হয় নাই, আমি একসঙ্গে করে ফেলবো। তখন তুমি সবগুলাকে মিলাইয়া একটা সাইজ করে ফেললে, একটা বড় গোল্লা তৈরি করলা, বড় গোল্লা তৈরি করলা। এখন তোমার এই বড় গোল্লাটার ভর কত হওয়া উচিত ছিল? বড় গোল্লাটার ভর হওয়া উচিত ছিল 6 গ্রাম, তাই না? কিন্তু তুমি যদি দেখো যে 6 গ্রাম না পেয়ে তুমি পাইছো হচ্ছে 5.99 গ্রাম, অর্থাৎ একটু কম পাইলা। তাহলে বাকি এই যে 0.01 গ্রাম, এই 6 গ্রাম থেকে যদি 0.99 বাদ দাও, তোমার থাকবে 0.01 গ্রাম। এই গ্রামের এতটুকু ভর গেল কোথায়? এই যে ভর, মানে নিউক্লিয়াসের ক্ষেত্রে এই ভরটুকু যদি অ্যানালজি দেই, যে এই গুল্লাটা আমি এক জায়গায় লাগানোর পরে সবগুলা মিলে একটা হয়ে আছে, তাহলে এইটাকে আটকায় রাখার জন্য তো একটা শক্তি দরকার আছে। আর নাহলে আটকায় থাকলো কেন? বেরোয় যেত তো, আলাদা হয়ে গেলে একটু সমস্যা ছিল। আটকায় থাকলো কেন? এখন এই আটকায় থাকার জন্য কিছু ভর শক্তিতে পরিণত হয়ে গেছে। এইটুকু ইকুয়াল টু এমসি স্কোয়ার, ইকুয়াল টু এমসি স্কোয়ার, এই ফর্মুলা অনুসারে এই ভরটুকু শক্তিতে পরিণত হয়ে গেছে। এই শক্তি দিয়েই এই আটার গোল্লা সবগুলাকে একসঙ্গে করে রাখছে। আর এই যে যেই ভরটুকু কম হইল, মানে যা হওয়া উচিত ছিল তার থেকে যতটুকু কম হইল, এই কমটাকে আমি বলবো হচ্ছে মাস ডিফেক্ট, ভর ত্রুটি। আর বাইন্ডিং এনার্জি হইলো এই ভরটুকু শক্তিতে পরিণত হইলে, যেই পরিমাণ শক্তি হইলে পরে এইটাকে একসঙ্গে আটকায় রাখতে পারবে, এটাকে বলা হবে বাইন্ডিং এনার্জি। এখন নিউক্লিয়াসের ক্ষেত্রে এটা তো তোমাদেরকে উদাহরণ দিলাম। উদাহরণ, এখন বাস্তবতা হলো যে ধরো এটা একটা কার্বন পরমাণু। এই কার্বন পরমাণুতে 6টা প্রোটন আছে। কটা হলো? 4টা, 5টা, 6টা। তাহলে 6টা নিউট্রন আছে, 1 2 3 4 5 6। তাহলে এই 6টা প্রোটন এবং 6টা নিউট্রনের আলাদা আলাদা ভর হচ্ছে, যোগ করলে তাহলে ভর মাস অফ নিউট্রন, তাহলে কত মাস অফ নিউট্রন? যত সংখ্যক তোমার কি বলে, ধরো এটা হচ্ছে একটা নিউট্রনের ভর। আমি যদি একটু অন্যভাবে তোমাদেরকে বলি, মনে করি একটা নিউট্রনের ভর হচ্ছে mn, একটা প্রোটনের ভর হচ্ছে mp, আর টোটাল নিউক্লিয়াসের ভরকে আমরা সাধারণত a বলি, ঠিক আছে? এখন কার্বন পরমাণুতে আছে 6টা নিউট্রন, তাহলে কার্বন পরমাণুতে 6mn
তাহলে কার্বন পরমাণুতে প্রোটন আছে কয়টা? 6টা প্রোটন আছে। তাহলে এইটা হচ্ছে আলাদা আলাদা ভাবে প্রোটন এবং নিউট্রনের ভর। এখন দেখা গেল যে এই ভর নিউক্লিয়াসের ভিতরে যে যখন আমি যদি 6টা প্রোটন এবং 6টা ইলেকট্রনকে আলাদা আলাদা ভাবে হিসাব করতাম, তাহলে যেই ভর হইতো, এখন কার্বন নিউক্লিয়াসের ভিতরে ঢুকে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এই ভরটা একটু কম। তাহলে এটাকে মাইনাস করব কি দিয়ে? এ তোমার কি হবে? জেড এন, মানে জেড সংখ্যক প্রোটন এবং এন সংখ্যক নিউট্রনের ভর। তাহলে এই যে পার্থক্য, এই যে ভরের যে পার্থক্য, এই পার্থক্যটাকে আমরা বললাম হচ্ছে ডেল্টা এম। এইটাই হচ্ছে মাস ডিফেক্ট। অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যেই সাবঅ্যাটমিক কণাগুলো আছে বা নিউক্লিয়ার ভিতরের প্রত্যেকটা কণাকে আলাদা আলাদা ভাবে নিউক্লিয়ন বলে। মানে প্রোটনও একটা নিউক্লিয়ন, নিউট্রনও একটা নিউক্লিয়ন। মানে নিউক্লিয়াসের ভিতরে যে কোনো কণাকে, যে কোনো তোমার কি বলে এলিমেন্টারি পার্টিকেলকে আমরা নিউক্লিয়ন বলি। তাহলে পরমাণু একটা নিউক্লিয়াসের ভিতরে যত সংখ্যক নিউক্লিয়ন থাকে তাদের আলাদা আলাদা ভর, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে তাদের যা ভর হওয়া উচিত ছিল এবং নিউক্লিয়াস গঠন হওয়ার পরে নিউক্লিয়াসের ভিতরে যেই ভর, এই দুইটা ভরের পার্থক্যকে বলা হয় মাস ডিফেক্ট। এবং এই মাস ডিফেক্টকে যদি আমরা এনার্জিতে পরিণত করি, অর্থাৎ ই বাইন্ডিং এনার্জি ইবি, তাহলে আমার কি হবে? ডেল্টা এম কে যদি আমি সি স্কোয়ার দিয়ে গুণ দেই, তাহলে আমি যে পরিমাণ শক্তি পাবো, এই শক্তিকে বলা হবে বাইন্ডিং এনার্জি। বোঝা গেছে কিনা? তাহলে আমরা বাইন্ডিং এনার্জি যখন মাস ডিফেক্ট কে আমি যদি সংজ্ঞায় দিই, তাহলে এটা তো আমি কার্বনের একটা উদাহরণ দিয়ে বলবো, টার্মে লিখি, তাহলে লিখবো হচ্ছে ডেল্টা এম সমান একটা পরমাণুর যে সংখ্যক বা নিউক্লিয়াসে যে সংখ্যক তোমার কি বলে প্রোটন থাকে, তাহলে আমি একটা প্রোটনের ভর যদি এম পি, কোনো কোনো জায়গায় দেখবা এটা এম এ দিতে পারে, কারণ হচ্ছে এইচ মানে হচ্ছে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়ার ভর। তাহলে হাইড্রোজেন ভিতরে টনই থাকেই, এইখানে যদি আমি এম এইচ লিখি বা এমপি লিখি, দুইটা কথা কিন্তু একই কথা। হাইড্রোজেন পরমাণুতে কোনো নিউট্রন থাকে না, এই কারণে হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসের যে ভর আর একটা প্রোটন ভর সমান। তাহলে একটা নিউক্লিয়াসের সংখ্যক প্রোটন থাকে প্লাস এন সংখ্যক তোমার তোমার নিউট্রন থাকে, তাহলে একটা নিউট্রনের হচ্ছে এম এন মাইনাস, এটা এটা হচ্ছে আলাদা আলাদা ভাবে ভর, মাইনাস এ তোমার আমি যদি এটাকে ভর হিসেবে লিখি, তাহলে আমি এটা লিখবো হচ্ছে এম টোটাল নিউক্লিয়াসের ভর এ জি, অর্থাৎ যার মধ্যে এ সংখ্যক প্রোটন এবং নিউট্রনের যোগফল হচ্ছে এ এবং মানে প্রোটন নাম্বার হচ্ছে জি। তাহলে এই এতটুকু সংজ্ঞাই হচ্ছে মাস ডিফেক্টের মৌলিক সংজ্ঞা। তোমরা যদি কথা বলতে না পারো, তাহলে মাস ডিফেক্ট সংজ্ঞা দাও, এতটুকু লিখে এখানে বলবা ডেল্টা এম হচ্ছে মাস ডিফেক্ট, এই জেড হচ্ছে নাম্বার অফ প্রোটন অথবা অ্যাটমিক নাম্বার, পি হচ্ছে মাস অফ প্রোটন, এন হচ্ছে নাম্বার অফ নিউট্রন, এই এম এন হচ্ছে মাস অফ নিউট্রন, আর এম হচ্ছে মাস অফ নিউক্লিয়াস, মাস অফ হোল নিউক্লিয়াস বা তোমার টোটাল নিউক্লিয়াস হোল
নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তাহলে এতটুকু লিখলেই তোমাদের মাস ডিফেক্টের সংজ্ঞা হয়ে যাচ্ছে। বাইন্ডিং এনার্জি সংজ্ঞা তাহলে তোমরা কিভাবে দিবা? বাইন্ডিং এনার্জি তাহলে বাইন্ডিং এনার্জি যখন তুমি মাস ডিফেক্ট পেয়ে যাবা তখন বাইন্ডিং এনার্জি কি বলবা? ই আন্ডারস্কোর বি, এটা হচ্ছে এই মাস ডিফেক্ট ইনটু আলোর গতির স্কয়ার অর্থাৎ এমসি স্কয়ার। তাহলে এখানে হচ্ছে এম ডেল্টা এম হচ্ছে মাস ডিফেক্ট, আর এটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট। এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। ঠিক আছে, এখন আমরা একটা উদাহরণ বা অঙ্ক দিলে পরে ব্যাপারটা ক্লিয়ার হবে। এক্সাম্পল, এক্সাম্পল প্লাস এই এক্সাম্পলটাই একটা অঙ্ক হিসেবে আমরা নিতে পারি। এটা হচ্ছে নিউমারিক্যাল প্রবলেম বা ম্যাথমেটিক্যাল প্রবলেম। ম্যাথমেটিক্যাল প্রবলেম হিসেবে নিতে পারি। হাইড্রোজেন যে নিউট্রন, এটার বাইন্ডিং এনার্জি আমরা বের করব। তাইলে find the binding energy of deuteron. ডিউটেরিয়াম কি? হাইড্রোজেনের একটা আইসোটোপ। শুধু হাইড্রোজেন যদি হয়, আমরা আইসোটোপটাকে বলছি যে প্রোটন সংখ্যা সমান নিউট্রন সংখ্যা ভিন্ন হলে তাকে আইসোটোপ বলে। তাহলে হাইড্রোজেন, এটা স্মল হাইড্রোজেন যেটা দিয়ে আমরা পানি বলি, এটা হচ্ছে ডিউটেরিয়াম অর্থাৎ প্রোটন সংখ্যা এক, কিন্তু প্রথমটার মধ্যে কোনো নিউট্রন নাই, এটার মধ্যে একটা প্রোটন এবং একটা নিউট্রন আছে, এটাকে ডিউটেরিয়াম বলি। আরেকটা আছে হাইড্রোজেনের ট্রাইটিয়াম, এটা হচ্ছে প্রোটন সংখ্যা এক কিন্তু মাস সংখ্যা হচ্ছে। তাহলে এগুলা প্রত্যেকের আইসোটোপ। এখন এই জায়গা থেকে আমরা এই ডিউটেরিয়ামের তোমার কি বলে বাইন্ডিং এনার্জি ক্যালকুলেট করতে যাচ্ছি। এখন দেখি আলাদা ভাবে যদি আমরা দেখি, তাহলে মাস সলিউশন 931.6 ইলেকট্রন ভোল্ট, বা গ্রসলি তুমি 931 বললেও তোমার হয়ে যাবে 931.6 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। তাহলে তোমার এততে তুমি কত ইলেকট্রন ভোল্ট তুমি পাবা? তোমার কি বলে এনার্জি করসপন্ড টু দ্য মিসিং নিউট্রন। তাহলে তুমি বলতে পারো যে therefore এনার্জি corresponds to the missing ডিউটেরিয়াম মাস, মানে যতটুকু মাস ডিউটেরিয়ামের ভিতরে কম পাইলাম অফ অ্যামাউন্ট 0.00024 ইউ, মানে এতটুকু সমান শক্তি কতটুকু হবে? তাহলে মিসিং এনার্জি এই মিসিং এনার্জিটা কিন্তু বাইন্ডিং এনার্জি সমান হচ্ছে 0.00024, এটা হচ্ছে অ্যাটমিক ইউনিট, ইনটু 931.6 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট, হুইচ ইজ ইকুয়াল টু 2.2
মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। তাহলে তোমার এইটাই হচ্ছে বাইন্ডিং এনার্জি অফ ডিউটেরন। দিস ইজ দ্য বাইন্ডিং এনার্জি অফ ডিউটেরিয়াম। এখন এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আমরা যদি একটা ডিউটেরিয়াম নিউক্লিয়াস থাকে, এক নিউক্লিয়াস থাকে ডিউটেরিয়ামে, অর্থাৎ একটা হচ্ছে আর নিউট্রন দিয়ে একটা ডিউটেরিয়াম তৈরি হইল, এটাকে যদি আমি বলি ডিউটেরিয়াম। এখন এইটাকে যদি আমি ভাঙতে চাই, ভেঙে আবার এই প্রোটন এবং নিউট্রনকে আলাদা করতে চাই, প্রোটন এবং নিউট্রনকে আলাদা করতে চাই, তাহলে আমাকে বাইরে থেকে এই 2.2 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট শক্তি সরবরাহ করবে, এরকম শক্তি কোনো একটা কিছু দিয়ে এটাকে আঘাত করতে হবে, তাহলে এটা থেকে বেরোবে। এটা অঙ্কটা বুঝতে পারছো? খুব ছোট, খালি দুইটা মনে রাখতে হবে, একটা হচ্ছে প্রোটন ভর আর একটা হচ্ছে নিউট্রনের ভর, দুইটাকে যোগ করছি, তারপর হচ্ছে একটা ডিউটেরিয়াম পরমাণুর ভর। এই তিনটা জিনিস মনে রাখতে হবে। ডিউটেরিয়াম পরমাণুর ভর এইটা ডিউটেরিয়াম, এটা 1 2 এটার ভর। এখন এই দুইটা ভরের থক্ক, এটা ডেল্টা এফ হচ্ছে আমাদের 3.024 এত। এইটাকে যদি 931.6 দিয়ে গুণ দেই, তাহলে আমরা ডিউটেরিয়ামের বাইন্ডিং এনার্জি পাই হচ্ছে 2 মিলিয়ন ইলেকট্রন। আর এরপরে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, এটা তোমাদেরকে বিস্তারিত না পড়ায় শুধু তোমাদেরকে ছবি আঁকাটা শিখাই দিই। ড্র, শুধু ছবি আঁকাটা। ড্র বাইন্ডিং এনার্জি, বাইন্ডিং এনার্জি আমি বিই লিখলাম, পার নিউক্লিয়ন ভার্সাস অ্যাটমিক মাস গ্রাফ এন্ড এক্সপ্লেইন। তাহলে একটা ছবি আঁকো, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, এবং এটার ছবি আঁকো। আমি যদি এইদিকে তোমার অ্যাটমিক নাম্বার, অর্থাৎ এখানে যদি আমাদের হয় অ্যাটমিক নাম্বার 50, এখানে যদি হয় আমাদের 100, এখানে যদি হয় আমাদের 150, এখানে হচ্ছে 200, এখানে হচ্ছে 250, আর এদিকে যদি আমরা বাইন্ডিং এনার্জি গ্রাফ আঁকি, তাহলে আমি এদিকে ধরো 2 4 6 8 10 পর্যন্ত আমাদের কোনো নাই। তাহলে ছবিটা কিরকম হবে? ছবিটা হবে এই 20 পর্যন্ত, এদিকে ধরো এরকম 20, এই 20 তোমার এই 6 পর্যন্ত, যে এটা এদিকে হাতটা কেটে গেল, এটা স্ট্রেট উঠে যাবে, উঠে যে একটু কমবে, তারপরে এটা যে এই 56 এর কাছাকাছি তোমার এটা হবে সর্বোচ্চ, সর্বোচ্চ যাবে 8.6 এর, তারপরে আস্তে আস্তে এটা একটু কাট হয়ে যাবে, এরকম নেমে। এই যে এখানে সর্বোচ্চ, এইখানে হচ্ছে 8.6 সামথিং এরকম, 88 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এইদিকে বলতে হবে বাইন্ডিং এনার্জি, এইদিকে তোমাদেরকে বলতে হবে যে এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন।
ইন মিলিয়ন ইলেকট্রন ভোল্ট, ইন এমইভি। এমইভি মানে হচ্ছে বিলিয়ন ইলেকট্রন ভোল্ট। আর এইদিকে হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, আর এদিকে হচ্ছে অ্যাটমিক মাস বা মাস নাম্বার। অ্যাটমিক মাস বা মাস নাম্বার এক কথা, আমরা এখানে মাস নাম্বার লিখবো, মাস নাম্বার। এখন এই যে 8.8 এটার করসপন্ডিং যেখানে হচ্ছে তোমার মাস নাম্বার, এই জায়গায় আসে 56। এই 56 মাস নাম্বার হচ্ছে আয়রন বা লোহার হচ্ছে 56। তাহলে এই তোমার কি বলে, সরি আমি 56 হচ্ছে মাস নাম্বার 56। তাহলে লোহার অ্যাটমিক প্রোটন নাম্বার হচ্ছে 26, অর্থাৎ মাস নাম্বার লোহার 56, অর্থাৎ লোহার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন সবচেয়ে বেশি। এর জন্য হচ্ছে লোহা হচ্ছে সবচেয়ে স্টেবল ম্যাটেরিয়াল। এর থেকে কম যারা আছে তাদেরও বাইন্ডিং এনার্জি কম, এর থেকে বড় যারা আছে তাদেরও বাইন্ডিং এনার্জি কম। এবং বেশি বড় নিউক্লিয়াস যেগুলা ধরো ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, নেপচুনিয়াম, ক্যালিফোর্নিয়াম, বার্জিলিয়াম, হাইনিয়াম, ট্রুবিয়াম, এই যেগুলো বড় বড় প্লেস আছে সাইজে বড়, তাদের এনার্জি কম, এই জন্য দ্রুত ভেঙে যায় এবং এদেরকে ভেঙে অ্যাটম বোম বানাইতে পারি অথবা তোমার নিউক্লিয়ার রিঅ্যাক্টরে শক্তি উৎপন্ন করতে পারি। তাহলে এইখানে আমরা এই পর্যন্তই এই জায়গাটায় রাখি। এরপরে দুইটা সংজ্ঞা তোমাদেরকে বলে রাখি। আমরা এরপরে আবার নিউক্লিয়ার রিঅ্যাকশন যখন করব তখন আবার এই জিনিসগুলা আবার আলোচনায় আসবে। যেহেতু এখানে নিউক্লিয়ার একটা মাস ডিফেক্টের সাথে আমরা আসলে তোমাদেরকে দেখাইলাম যে মাস ডিফেক্টের থেকে আমরা আসলে দেখতে পারি যে নিউক্লিয়াসের ভিতরে একটা শক্তি আছে। এখন আমরা যদি কোনো নিউক্লিয়াসকে ভাঙতে পারি তাহলে এই শক্তিটা নিউক্লিয়াস থেকে বেরোয় আসে, এবং এই বেরোয় আসা শক্তি দিয়েই আমরা হচ্ছে পরমাণু বোম বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যে শক্তিটা আমরা পাই সেটা এখান থেকেই পাই। তাহলে এই নিউক্লিয়ার রিঅ্যাকশন দুই রকমের। হ্যাঁ বলো। আমার কোশ্চেন কেমন আসতে পারে, তাই একটু এই টাইপের মানে কেমন কোশ্চেন আসতে পারে একটু বোঝাই দিতে পারবেন স্যার? আমি তো প্রশ্ন বলে উত্তর দিচ্ছি তোমাদেরকে, আমি যে প্রশ্ন উপরে লিখতেছি, প্রত্যেকটা প্রশ্ন লিখতেছি তারপরে উত্তর লিখতেছি। এই যে সলিউশনে যে প্রশ্ন লিখলাম এই যে উত্তর লিখলাম, প্রত্যেকটা তো প্রশ্ন লিখে আমি উত্তর লিখতেছি। এই যে বাইন্ডিং এনার্জি কাকে বলে, এই যে বাইন্ডিং এনার্জির সংজ্ঞা দিলাম। ঠিক আছে, আমি তো প্রশ্ন তুমি তো খেয়াল করো, আমি প্রশ্ন বলতেছি আর উত্তর লিখতেছি। ঠিক আছে, নিউক্লিয়ার রিঅ্যাকশন। যেমন ধরো নিউক্লিয়ার রিঅ্যাকশন কত প্রকার, আমরা যদি বলি হাউ মেনি টাইপস অফ নিউক্লিয়ার রিঅ্যাকশন, নেম the অথবা লিস্ট the name list the name different types of nuclear reaction, বিভিন্ন ধরনের নিউট্রনের নাম লিখো। এইভাবে বলতে পারি, এটা কোশ্চেন। অথবা বলতে পারি যে how many types are there of nuclear reaction, how many types are there for নিউক্লিয়ার রিঅ্যাকশন, কত ধরনের নিউক্লিয়ার রিঅ্যাকশন আছে। তাহলে নিউক্লিয়ার রিঅ্যাকশন যদি তুমি লিখো আর নিউক্লিয়ার
রিয়াকশন। নিউক্লিয়ার রিয়াকশন দুই ধরনের, এক হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশন, নিউক্লিয়ার ফিশন, অথবা নিউক্লিয়ারটা যেটার উপরে বসতেছে এই নিউক্লিয়ার যে বিক্রিয়াটা হয় এটা হচ্ছে এই ফিশন, আর আরেকটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। এই নিউক্লিয়ার ফিজিক্স নামটা কঠিন কিন্তু পড়াটা অনেক সহজ, এই জন্য তোমাদেরকে এটা আগে পড়ায় নিচ্ছি। ফিউশন দুই ধরনেরই, শেষ কোশ্চেনের থেকে উত্তর ছোট। এখন কথা হচ্ছে যে ফিউশন কি আর ফিশন কি। ডেফিনেশন অফ ফিউশন আর এই যে ফিশন আর ফিশন, তাহলে হচ্ছে ডেফিনেশন অফ ফিশন। ডেফিনেশন ফিশনের ডেফিনেশন হচ্ছে যদি একটা নিউক্লিয়াস একটু ছোট নিউক্লিয়াসে পরিণত হয়, ইফ এ heavy nucleus split into two or more light nucleus and deliver huge amount of energy then such reaction is called nuclear fission. Nuclear fission. তাহলে ফিশনের বিক্রিয়া হয়ে গেল। উদাহরণ আমরা যদি এক্সাম্পল দেই, আমরা জানি যে তোমার বাইন্ডিং এনার্জি, তোমার যদি ফর এক্সাম্পল আমরা যদি একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল আমরা কি দিব? এক্সাম্পল হচ্ছে ইউরেনিয়াম, যেটাকে আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে অথবা অ্যাটম বোমে ফালাই। এটা ইউরেনিয়াম 92-235। এই ইউরেনিয়াম 235টাই হচ্ছে তোমার নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ব্যবহার হয়। আমরা যদি এইটাকে ভাঙি তাহলে এই ইউরেনিয়ামের তোমার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন এটা হচ্ছে মাত্র 0.8 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট, যেখানে লোহারটা আমরা দেখলাম কত 8.8 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট, মানে অনেক বেশি এটার তুলনায়, 10 গুণের বেশি, 10 প্রায় 11 গুণের মতো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। এটা চাপা পড়ে গেল, এটা একটু দূরে সরে এনে লিখি। পার নিউক্লিয়ন ইজ হচ্ছে 0.8 MEV বলে, মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। তাহলে আমি যদি এখন তোমার কি বলে একটা ইউরেনিয়াম পরমাণু, একটা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে যদি আমরা ভাঙতে পারি তাহলে কতটুকু শক্তি পাবো সেটা যদি আমি দেখাই। অনলি একটা নিউক্লিয়াস, এক গ্রামের ভিতরে, 1 গ্রাম ইউরেনিয়ামের ভিতরে কোটি 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 কোটি, মানে 1 গ্রামের মধ্যে 6.023 ইন্টু 10 টু দা পাওয়ার 23 সংখ্যক তোমার কি বলে পরমাণু থাকে। তাহলে একটা পরমাণুর ভিতরে, তোমার ইউরেনিয়াম পরমাণুর ভিতরে
235টা তোমার প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা মিলাই হচ্ছে 235টা। তাহলে 6.023 এর ভিতরে কত আছে? 235 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এতগুলা বিশাল নাম্বার। তাহলে একটা নিউক্লিয়াস একটা ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে ভাঙতে আমার শক্তি নির্গত হয়, মানে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়াস হচ্ছে 0.8 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। তাহলে আমি যদি এটাকে ভাঙতে পারি তাহলে একটা নিউক্লিয়াস থেকে তোমার এই 0.8 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট বেরোবে। তাহলে আমি যদি 235টা নিউক্লিয়নকে ভাঙি, মানে প্রতি নিউক্লিয়ন একটা নিউক্লিয়ন, মানে নিউক্লিয়ন মানে কি, একটা প্রোটন একটা নিউট্রন, মানে নিউক্লিয়াসের ভিতরে যে কণা থাকে তাদের সবগুলোকে বলে নিউক্লিয়ন। তাহলে একটা নিউক্লিয়নকে ভাঙলে একটা নিউক্লিয়নের জন্য বাইন্ডিং এনার্জি হচ্ছে 0.8, তাহলে 235টা ভাঙলে পরে আমাদের নিউক্লিয়ন কত হবে? তাহলে আমাদের 0.8 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন। তাহলে এটাকে আমি গুণ দিব কত দিয়ে? 235 দিয়ে। 235 নিউক্লিয়ন একটা ইউরেনিয়ামের ভিতরে আছে। তাহলে নিউক্লিয়ন কাটা চলে যাবে, তোমার এখানে হবে 188 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। তাহলে তুমি দেখো যে মাত্র একটা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে তুমি যদি ভাঙো তাহলে একটা ইউরেনিয়াম নিউক্লিয়াস থেকে 188 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট এনার্জি তুমি পাবা। তাহলে একটা নিউক্লিয়াস থেকে এত বড় এনার্জি তুমি পাচ্ছ, তাহলে 1 গ্রাম ইউরেনিয়াম থেকে তুমি কত বেশি এনার্জি পাবা। তুমি 23 দিয়ে গুণ দাও, তাহলে এত বড় এনার্জি পাবো। আর এই কারণেই হচ্ছে নিউক্লিয়ার এনার্জিটা এত হিউজ, বুঝতে পারলে? এখন দ্বিতীয়টা হচ্ছে ফিউশন। নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিউশন এই জায়গায় কি ছিল? একটা হেভি নিউক্লিয়াসকে ভাঙছি ছোট ছোট নিউক্লিয়াসে, 2 বা ততোধিক। আর ঠিক এটার উল্টা ফিউশন হচ্ছে আমি ছোট নিউক্লিয়াসকে একত্র করে বড় নিউক্লিয়াস বানাবো, ঠিক তার উল্টা। তাহলে এখানে বলবো কি, ইফ টু লাইট মানে হালকা, নিউক্লিয়াই মানে নিউক্লিয়াসের বহুবচন হচ্ছে নিউক্লিয়াই, combine together and form a nucleus of medium size। মানে মিডিয়াম সাইজ মানে হচ্ছে যে এই দুইটা লাইট নিউক্লিয়াস থেকে একটু বড় সাইজের নিউক্লিয়াস বানাবে, and also release huge amount of energy। Such nuclear reaction is called nuclear fission। নিউক্লিয়ার ফিউশন তার মানে একটা হচ্ছে বড় নিউক্লিয়াসকে ভেঙে ছোট ছোট করবে এবং এনার্জি নির্গত হবে, আরেকটা হচ্ছে ছোট ছোট নিউক্লিয়াসকে একত্র করে বড় নিউক্লিয়াস বানাবো এবং এনার্জি নির্গত হবে। উদাহরণ কোথায়? সূর্যের মধ্যে হাইড্রোজেন গুলা হিলিয়ামে পরিণত হচ্ছে এবং সূর্যের ভিতর থেকে আমরা যে তাপ শক্তি পাচ্ছি, সূর্যের থেকে যে এনার্জি পাচ্ছি, পৃথিবীতে যত শক্তি আমরা পাই তার মূলত সবটাই হচ্ছে উৎস সূর্য। কারণ হচ্ছে উৎস সূর্য কি, কেন উৎস সূর্য?
কারণ সূর্যের মধ্যে যেই ফিউশনটা হয়, এই ফিউশন হওয়ার কারণে সূর্যে এনার্জি তৈরি হয়, এই এনার্জি থেকে পৃথিবীতে আসে, পৃথিবীতে গাছপালা তৈরি হয়, এই গাছপালা মাটির নিচে চাপা পড়ে তোমার কি বলে ফসিল ফুয়েল হয়, এখান থেকে অক্সিজেন কি বলে আমরা ন্যাচারাল গ্যাস পাই, পেট্রোল পাই, ইত্যাদি পাই। আবার মানুষ জীবজন্তু গাছপালা খায়, খায় আবার এই মানুষ জীবজন্তু যদি মাটির নিচে চাপা পড়ে যায় সেখান থেকে তেল তৈরি হয়, গ্যাস তৈরি হয়, এই সমস্ত কাজ হচ্ছে আছে। ঠিক আছে, তাহলে তোমার নিউক্লিয়ার ফিউশন উদাহরণ এক্সাম্পল, আমরা যদি খুব সহজ ভাবে দেখি যে 2 ডিউটেরিয়াম মানে আমরা 2 কথা লিখি, 2 ডিউটেরিয়াম তোমার নিউক্লিয়াই combine and form helium, দুইটা ডিউটেরিয়াম অ্যাটম যদি একত্রে হয় তৈরি করে তাহলে এই হিলিয়াম এবং রিলিজ এনার্জি এনার্জি of amount 23 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখা যাচ্ছে এই যে দুটা ডিউটেরিয়াম একসঙ্গে হয়ে যদি একটা হিলিয়াম পরমাণু গঠন করে, এই যে ডিউটেরিয়াম অর্থাৎ হাইড্রোজেনের দুইটা যে আইসোটোপ তার একটা আইসোটোপ হচ্ছে ডিউটেরিয়াম, এই দুইটা ডিউটেরিয়াম একসঙ্গে হলে হিলিয়াম তোমার নিউক্লিয়াস তৈরি হয়, এবং এটা তৈরি করতে যে 23 বিলিয়ন ইলেকট্রন ভোল্ট সে রিলিজ করে। তাহলে এটাকেই বলা হচ্ছে বাইন্ডিং এনার্জি ফিউশন নিউক্লিয়ার। তাহলে আমি দুই ধরনের রিঅ্যাকশন দিলাম, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন হচ্ছে। আচ্ছা, আমরা একটা সম্মুখে ছোট ছোট জিনিস পড়ছি কিন্তু কালকে আমরা আবার বাকি অংশ পড়ব। আমরা আজকে শেষ করব এখানে। জি স্যার শেষ করেন স্যার, এই চ্যাপ্টারটার উপরে আরেকটা ক্লাস নিয়েন আপনি, তাহলে সবকিছু আগামীকালকে আবার পড়বো আমরা। আকো এই ইয়ে করবো না, আমরা শীটগুলো নোটগুলো তোমাদেরকে অনলাইনে দিয়ে দিব, শীটগুলো করবো, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের যদি আরো এক্সট্রা ক্লাস দরকার হয়, যদি পরীক্ষা কাজ ডিক্লেয়ার করে ফেলে আমরা আরো কিন্তু অনলাইন ক্লাস করে ফেলবো, তাহলে কিন্তু শেষ করতে পারবো না। কারণ আমাদের 5-7টা প্রশ্ন পরীক্ষায় করতে হবে, 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। কাজেই আমাদের যদি পড়তে হয়, কাজ করতে হয়, তাহলে তোমার কি বলে আমাদের আরো বেশ কিছু ক্লাস করে ফেলতে হবে। তোমাদের কোনো কিছু বলার আছে কিনা? না স্যার। তোমরা এখানে পার্টিসিপেন্ট দেখা যাচ্ছে 23 জন, কিন্তু ইয়ে দিয়ে রাখছে তোমার কি বলে মেসেজ দিয়ে রাখছে চ্যাট বক্সে 44%। তার মানে হচ্ছে চ্যাট বক্সে দিয়ে আমরা যারা ক্লাস করতেছি অনেকে চ্যাট বক্সে দেই নাই স্যার। মানে চ্যাট বক্সে দিয়ে চলে যায় নাই, মনে করেন এক একজন 2-3 বার করেছে।